আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নো টিভিতে। শুরুতেই শিরোনাম। ইসরায়েলে হামলার পিছনে ইরান, আতঙ্কে ইহুদি সরকার। অন্যদিকে এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানালো ইরান। যে কোনো সময় ইউক্রেনে নিজেদের বিজয়ী ঘোষণা করতে পারে রাশিয়া। সুদানে ক্ষমতার লড়াইয়ে আধা সামরিক বাহিনীর সাথে সেনাবাহিনীর তুমুল যুদ্ধ, অন্তত ৫৬ জন নিহত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের নির্দেশে ইসরায়েলে হামলা চালাচ্ছে প্রতিরোধ ফ্রন্টগুলো। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, সাম্প্রতিক আল-আকসায় নিরীহ মুসলিমদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ৬ এপ্রিল লেবানন থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়। তবে এই রকেট হামলা শুধুমাত্র দক্ষিণ লেবাননে হামাস সদস্যদের একটি উদ্যোগ নয়, বরং প্রতিরোধ শক্তির সমন্বিত পদক্ষেপ ছিল, যার নেতৃত্বে ছিল ইরান। প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ডের কোচ ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি ইসরায়েলের উপর হামলা সমন্বয় করার জন্য রকেট নিক্ষেপের কয়েকদিন আগে লেবাননে পৌঁছেছিলেন। রকেট উৎক্ষেপণের বিষয়ে ইরানি জেনারেল এবং সিনিয়র হামাস নেতা সালেহ আল আররি ও ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহর মধ্যে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগে হিজবুল্লাহকে ১৩ মার্চ ইসরায়েলের ম্যাগিদ্দো জংশনের কাছে একটি বোমা হামলার জন্য দায়ী করে ইসরায়েল সরকার। বিস্ফোরণে একজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছিল। ওই ঘটনাতেও ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়ার অভিযোগ করেছিল। মূলত ইসরায়েলের প্রতিবেশী সব সীমান্তেই শক্ত অবস্থান তৈরি করেছে ইরান। বিশেষ করে প্রতিরোধ ফ্রন্টগুলোকে সামরিকভাবে শক্তিশালী করে ইসরায়েলকে চাপে রেখেছে দেশটি। প্রতিরোধ ফ্রন্ট বলতে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি সহ সিরিয়ার মিলিশিয়া বাহিনীকে বলা হয়ে থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ হলে এই প্রতিরোধ ফ্রন্ট ইরানের জন্য গেম চেঞ্জার হিসেবে কাজ করবে, কারণ যুদ্ধ হলে ইরানের হামলার পাশাপাশি একযোগে চতুর্মুখী আক্রমণে বেকায়দায় পড়ে যাবে ইহুদি দেশটি। অন্যদিকে ঐতিহাসিক আল-কোদস দিবস উপলক্ষে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ৫৬ বছর আগের এই দিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে ইসরায়েল। এরপর থেকেই রমজানের শেষ জুমা আল-কোদস দিবস হিসেবে পালিত হয়। এই বছরও দিনটি উপলক্ষে ১৪ এপ্রিল শুক্রবার বিক্ষোভ হয়েছে ফিলিস্তিন, লেবানন, জর্ডান, পাকিস্তান ও সিরিয়া সহ বিভিন্ন দেশে। এদিকে লেবাননের এমন একটি মিছিলে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তে এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লেবাননে বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি সেনাবাহিনী গ্রেনেড ও বোমা নিক্ষেপ করার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ইসরায়েলি হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। লেবাননের সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র একটি মিডিয়া আউটলেটকে এ তথ্য জানিয়েছে। শুক্রবার সূত্রটি জানায়, কোচ দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ লেবাননে মোটরসাইকেল শোভাযাত্রায় ৪টি স্টান গ্রেনেড ও ১১টি ধোঁয়া ও টিয়ার ক্যানিস্টার নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনী। শোভাযাত্রাটি লেবানন ও ইসরায়েল সীমান্ত বেড়ার কাছে হাওলা মোড়ে পৌঁছালেই হামলাটি করে ইসরায়েল। এ ঘটনা লেবানিজ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। একই সময়ে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমাতে জরুরি যোগাযোগ শুরু করেছে। আল-আকসায় ইসরায়েলি অভিযানের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা যাতে না বাড়ে সেই প্রচেষ্টা চালাচ্ছে জাতিসংঘ। ২০০৬ সালে লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ হয়। এরপর এই হামলাটি ছিল সীমান্তে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলি বাহিনী ৪টি গ্রেনেড ছুড়েছিল, যা অনেক মানুষকে হত্যা করতে পারত। হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ শুক্রবার বলেন, আল-আকসা ইসরায়েলি আগ্রাসন কেন্দ্র করে গত ৬ এপ্রিল লেবানন ও ইসরায়েলের মধ্যে গুলি বিনিময় ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, লেবানন বা সিরিয়াতে ইসরায়েলের যে কোনো হামলা যুদ্ধ পরিস্থিতি ডেকে আনতে পারে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ইরান অত্যাধুনিক সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে, এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। আইআরজিসির গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেছেন, সাদিত 365 নামের ক্ষেপণাস্ত্রটি ৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা একেএস ভেদ করে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। আইআরজিসির এই জেনারেল জানান, তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আইআরজিসির সাজোয়া যানগুলোতে ৪টি করে সাদিত 365 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে, যার ২টি থাকবে সামনে ও ২টি পেছনে। এর আগে ২০২১ সালের ৭ জুলাই আইআরজিসি প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আলমাস ব্যবহার শুরু করে।
আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে আরবিল 3 ড্রোনে স্থাপন করা হয়েছে। এবারে রাশিয়া প্রসঙ্গ। রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক চমকপ্রদ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে কোনো সময় যুদ্ধজয় ঘোষণা করতে পারে রাশিয়া, ঘোষণা দিতে পারে লক্ষ্য অর্জিত হওয়ার। শনিবার টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে প্রকাশিত এক বার্তায় প্রিগোজিন এ মন্তব্য করেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গ প্রিগোজিনের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলেন, রাশিয়া চাইলেই এখন দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে চলা অভিযান বন্ধ করে দিতে পারে, যেহেতু দেশটির সৈন্যরা ইউক্রেনে উল্লেখযোগ্য পরিমাণ অঞ্চল দখল করে নিয়েছে। প্রিগোজিন বলেছে, বর্তমানে আদর্শ দৃশ্যপট হল বিশেষ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা এবং বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া যে রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও বলেন, এরপর আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হল এরই মধ্যে অর্জিত ভূখণ্ডে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখা। পরে পুতিনের ঘনিষ্ঠ মিত্র প্রিগোজিন তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন, তিনি মূলত যুদ্ধক্ষেত্রে সৎভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং পর্দার অন্তরালে কোনো ধরনের সমঝোতা না করার বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এ মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার ডিপ স্টেট এই যুদ্ধকে বাধাগ্রস্ত করতে পারে। এদিকে যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে সেনা জড়ো করছে বাখমুতে। দেশটি প্রত্যাশা করছে আসন্ন গ্রীষ্মে পাল্টা আক্রমণ শুরু করার আগেই তারা বাখমুতের দখল নেবে। রাশিয়ার তীব্র আক্রমণের মুখে এরই মধ্যে শহরটির কিছু অংশ থেকে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছে ইউক্রেনীয়রা। যুক্তরাজ্যের সেনাবাহিনী এক নিয়মিত বিবৃতিতে বলেছে, দোনেটস্ক ওব্লাস্তের বাখমুত শহরের নতুন শক্তিতে আক্রমণ করছে রাশিয়া। রুশ সেনাবাহিনী এবং ভাড়াটে ওয়াগনারের সেনারা পরস্পরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করায় আক্রমণে তীব্র বেড়েছে বেশি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের সরবরাহ বাড়লেও তারা কিছু কিছু অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। সবশেষ সুদান প্রসঙ্গ। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে সক্ষমতার লড়াই অন্তত 56 জন বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 600 জন। চিকিৎসকদের একটি সংগঠন জানিয়েছে, রাজধানী খার্তুমে 17 বেসামরিক নাগরিক সহ 25 জন নিহত হয়েছেন। শনিবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চালায় RSF। এর জেরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে RSF এর সংঘর্ষ বাধে। আসলে সুদানের গণতন্ত্রে ফেরার একটি পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরে সেনাবাহিনী ও RSF এর মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সে উত্তেজনা সংঘাতে রূপ নেয়। সেনাবাহিনী এবং RSF দুই পক্ষই দাবি করেছে, রাতভর লড়াইয়ের পর খার্তুমের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। খার্তুম সংলগ্ন ওমদুরমান এবং নিকটবর্তী বাহরিতে রবিবার ভোরে ভারী কামানের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা পোর্ট সুদানেও গোলাগুলির কথা জানিয়েছেন। RSF এর বিরুদ্ধে দেশটির বিমান বাহিনীও লড়াই করছে। সেনাবাহিনী বলছে, RSF ঘাঁটিতে ইতোমধ্যে বিমান হামলা চালানো হয়েছে। সংঘর্ষে সুদান জুড়ে কমপক্ষে 56 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি কমিটি। তারা আরও জানায়, কয়েক ডজন সেনা সদস্যও নিহত হয়েছেন। অনেককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কমপক্ষে 595 জন আহত হয়েছেন। এদিকে দেশের পশ্চিমে কাফকাবিয়ার একটি সামরিক ঘাঁটিতে RSF এবং সশস্ত্র বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর 3 কর্মচারী নিহত হয়েছেন। 2021 সালের অক্টোবরে একটি অভ্যুত্থানের পর থেকে সুদান শাসন করছে সেনাবাহিনী। যুদ্ধটি মূলত জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানের অনুগত সেনা ইউনিট এবং সুদানের ডেপুটি লিডার মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে হেমেদতি নামে পরিচিত RSF এর মধ্যে হচ্ছে। RSF বলছে, সব সেনাঘাঁটি দখল না করা পর্যন্ত সেনারা লড়াই চালিয়ে যাবে। জবাবে সুদানের সশস্ত্র বাহিনী জানায়, RSF বিলুপ্ত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।